রহমান রহিম, সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। আজ একটি কথা না বললেই নয়, আমাদের কিছু আমলিগের ভাইয়েরা আপনার টিকটকে, ইউটিউবে এসে নেত্রীকে আবার দেশে ফিরিয়ে আনবেন। এটা কি আদৌ সম্ভব? কারণ এটা কখনো সম্ভব না। যদি আপনাদের নেত্রী তার আসার ইচ্ছা থাকতো, তাহলে তো সে দেশ ছেড়ে পালাইতো না। সে কিভাবে আসবে? এতগুলা ছাত্র জনতা মেরেছে, বিগত 17 বছর স্বৈর শাসন চালিয়েছে, তার মনে তো ভয় আছেই। সে কিভাবে আসবে? আর আসলেও তার সামনে কঠিন বিপদ, এতগুলো হত্যার বিচার হবে, সেটা তার মাথায় আছে, এই জন্য সে আসবে না। কিন্তু আপনারা তো বড় গলা করে বলে যাচ্ছেন নেত্রী আসবে। কখনো এটা সম্ভব না। আপনারা বোকার স্বর্গে বাস করছেন। যে নেত্রী তার ক্ষমতায় থাকার জন্য হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে, আপনারাও তো দেখেছেন। পুলিশ পাখির মতন গুলি করে মানুষকে হত্যা করেছে। এটা আপনাদের নেত্রীর মুখেরই কথা। কিছুদিন আগে ইউটিউবে আপনার নেত্রীর মুখের ভাষণে শুনছি, তিনি যা হয়েছে সেটা তিনি জানতেন না। প্রশাসন নাকি তার না জানার বাইরে এগুলো করছে, এবং দলীয় নেতাকর্মীকে সে অপবাদ দিছে যে দলীয় নেতা কর্মীরা এইগুলো করছে। নাইনাগরের আইডিয়া কে দিয়েছিল? তাহলে বিজয়টা দেখুন। আইডিয়াটা দিয়েছিল আমার বিআই তারেক সিদ্দিকী। সেই সব কিছু করেছে। গুলি করে মারার দরকার কি? ক্রসফায়ার দিলে বেশি লোক জানাজানি হচ্ছে, সমালোচনা বেশি হচ্ছে। সেদিন থেকে শুরু হলো এই নতুন পরীক্ষামূলক পরিকল্পনা। একটা ছোট্ট ঘর, 3.5 ফিট বাই 3.5 ফিট, ওইখানে নিজের কোথাও ভালোভাবে শোনা যায় না। হ্যাঁ, আমরা প্রথমে কিছু বিরোধী নেতাকে তুলে আনলাম, এই বিএনপি, জামাত, ছাত্র শিবির, ছাত্রদল, কিছু সাংবাদিক, ওদের জায়গা হলো সেই আয়না ঘরে। প্রথমে কয়েকদিন ওরা দেয়ালে ঘুষি মারত, আমাকে ভিডিও কলে দেখানো হলো, ভিডিওতে আমাকে দেখানো হলো ওরা দেয়ালে ঘুষি মারত, দল্লা ঠেলে বেরোনোর চেষ্টা করছে। তারপর কিছুদিন দেখি শুধু উপরের দিকে তাকিয়ে থাকে। তারপর এক সময় ক্লান্ত হয়ে শুধু উপরের দিকে তাকিয়ে থাকে। প্রথম কিছুদিন কেউ বুঝতে পারতো না কতটা সময় গেছে, কয়দিন তাদের আটক রাখা হয়েছে। খাবার অনেক কম দেওয়া হতো, খাওয়া কম দিতে বলতাম, পানিও খুব সীমিত। কেউ কেউ নিজের আয়নায় নিজের প্রতিবিম্বকে দেখে সূত্র মনে করত, নিজেকেই আক্রমণ করা শুরু করলো। নিজের দেয়ালে নিজের হাত দিয়ে ঘুষি মারলো, হাত রক্তাক্ত করলো। আমার সবচেয়ে সুন্দর দৃশ্য ছিল যখন একজন সাংবাদিক, কি যেন ওর নাম, হ্যাঁ মাসুদ, নিজের নখ দিয়ে নিজের মুখের চামড়া ছিঁড়ে ফেলা চিৎকার করছে। আমার পছন্দ হলো। সারা দেশে আরো বেশ কিছু এরকম আয়নাঘর বানালাম, যুদ্ধপরাধী রাজাকার ছেলে মেয়েদের সেখানে বন্দি করতে বললাম। মাঝে মাঝে 2-1জনকে ছেড়েও দিতাম, ফিরে এসে কেউ কিছুই বলতো না, এভাবে বলে দিয়েছিলাম যেন কেউ মুখ না খোলে। ব্যাস, সাপও মরলো না, লাঠিও ভাঙলো না। মানুষ ভাবলো যান বাঁচাতে স্বেচ্ছায় আত্মগোপন করেছিল, কিন্তু আমার আসল শক্তি ছিল প্রচারণা। আমার দলের নেতাকর্মীরা, তারাও এই ব্যাপারটা বিশ্বাস করতে পারে। সত্যকে আমরা এমনভাবে ধামাচাপা দিয়েছি কেউ বিশ্বাসই করতে পারছে না আয়নাঘর আসলে ঘর বলতে সত্যি কিছু ছিল। আমি হাসলাম, কারণ কেন জানেন, একবার যদি সত্য মিথ্যাকে আর মিথ্যাকে সত্য বলে চালিয়ে দেওয়া যায়, তাহলে আর কিছু করার দরকার নেই। মানুষের মনে সন্দেহ ঢুকিয়ে দেওয়াই যথেষ্ট। আমার বাবা বলতেন, একবার যদি কেউ নিজের চোখে দেখা জিনিসকে সন্দেহ করতে শেখে, তবে সে নিজের জীবনের উপর বিশ্বাস রাখে না, তখনই তুমি তাকে সম্পূর্ণ দখল করে দিতে পারবে। আমি তাই করেছি, আমি তাদের মনের উপর শাসন করেছি।
আমি তাদের কল্পনাকে বন্দি করেছি। রাস্তায় আজও মানুষ সুন্দর করে আয়না। সে কিন্তু তার নিজের মুখে স্বীকার করেছে সে কি কি অন্যায় করছে, দেশের মানুষের প্রতি কিভাবে সে জুলুম করেছে। বিগত যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচন সম্পর্কে সে কিন্তু এখানে বলছে। আপনারা শুনছেন, আপনারা শুনুন, ভালো করে দেখুন, তারপর আপনারা চিন্তা ভাবনা করবেন এই নেত্রী আপনাদের নেত্রী দেশে আসবে কি না, কিভাবে আসবে। আমি তো আসার কোনো স্কোপ দেখি না। সে যদি এই দেশে আসতো তাহলে সে এই দেশ থেকে পালিয়ে যেত না, সে তো পালিয়ে গেছে। আপনারা কিভাবে কেন তার গুণগান গাচ্ছেন? আপনাদের তো লজ্জা থাকা উচিত, আর আপনাদের তো লজ্জা নেই। আপনাদের লজ্জা নাই দেখে তার গুণগান এখনো গান আপনারা। কিন্তু এগুলো আসলে আপনার বুকার স্বর্গে বাস করছেন, তার কখনো এই দেশে আসা সম্ভব না, সে আসবেও না। সে যদি আসতো তাহলে আরো আগে চলে আসতো, আসবে না। কারণ সে জানে সে আসলে তার এই হত্যার বিচার হবে। আপনাদের জানেন পিলখানা হত্যার একটা মামলা আছে, তার নাম বিডিআর হত্যা আছে। তারপরে শাপলা চত্বরে হেফাজতের সাথে যে অন্যায়টা করা হয়েছে, হেফাজতের যেভাবে দমন করা হয়েছে, হ্যাঁ, সে কিন্তু নিজের মুখে বলেছে। একটা বক্তব্য আমরা শুনেছিলাম যে সে বলেছিল বিএনপির কেউ নাকি হেফাজতের অবস্থা করে দিবে। তাহলে হেফাজতের কি অবস্থা করছিল সেটা আপনাদের জানার বাকি নাই কিন্তু, ঠিক আছে। তো যা হোক, আর বেশি কিছু বলবো না। আপনারা এই যে টিকটক ইউটিউবে এসে এই সমস্ত কথা বলেন, নেত্রী আসবে, নেত্রী আসলে পালানোর জায়গা পাবে না ডাক্তার ইউনূস, এগুলো ঠিক না। এগুলা আপনারা তো আর কখনো, আমার মনে হয় না যে আপনারা পুনর্বাসিত হতে পারবেন। কারণ এদেশের জনগণ এখন আপনাদেরকে চায় না। আপনাদের থেকে এদেশের জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে। আপনারা ভোটের ময়দানে আসেন, আপনারা 30টার সিটও পাবেন না, 30টার বেশি সিটও পাবেন না আমার মনে হয়। কিন্তু আপনারা যে ইউটিউবে এসে ঝড় তুলে বলতেছেন নেত্রী আসবে, নেত্রী আসবে। হ্যাঁ, কতবার ডেট দিলেন নেত্রী আসবে, 20 তারিখে আসবে, অমুক তারিখে আসবে, অমুক তারিখে আসবে, কই আসলো না তো। কারণ সে আসবে না, আর বাংলাদেশ সরকারও আমার মনে হয় না যে তাকে ফিরিয়ে আনতে পারবে। কারণ ইন্ডিয়ার সাথে তার ভালো সম্পর্ক আছে, সেটা আমরাও জানি, যার কারণে সে আসবে না। কিন্তু এগুলো বলে দেশের মানুষের ভিতর বিভ্রান্তি সৃষ্টি করবেন না, এবং দেশ যেভাবে চলতে দেন, দেশের ভিতরে বিশৃঙ্খল সৃষ্টি করবেন না। এটা আপনাদের প্রতি আমার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম সবাইকে।